তো আমরা আজকে আলোচনা করব চাকরি পরীক্ষার জন্য খুব বেসিক একটা বিষয়, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? বাস্তব সংখ্যা বলতে আমরা একদম সহজ বাংলায় যদি বলি, যে আমরা মনে করো বাজার করতে গেলে বলি যে কি, মনে করে ডিম কিনতে গেলাম, ডিম কিনতে গেলে বললাম যে 10টা ডিম দেন বা 1 ডজন ডিম দেন। তাহলে এই যে 12টা বা 10টা, এগুলো হচ্ছে যে কি এক একটা সংখ্যা। ওকে। তো আমার যেই সংখ্যাগুলো দ্বারা আমরা আমাদের দৈনন্দিন কাজে, নানা ধরনের হিসাব নিকাশের কাজে এগুলো ব্যবহার করে থাকি, সেগুলোকে বলা যায় বাস্তব সংখ্যা। কিছু অবাস্তব সংখ্যা তাহলে কি? এখন প্রশ্ন আসে, তাহলে অবাস্তব সংখ্যা তাহলে কি? অবাস্তব সংখ্যা হচ্ছে যে, যেমন ধরো +-1। হ্যাঁ, আমরা অনেক সময় +-1 বলি, তাহলে সেটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা সাধারণত আমাদের বাস্তব জীবনের প্রয়োগ আছে। অবাস্তব সংখ্যাটা এটা একটা হাইপোথেটিক্যাল ধারণা। ওকে। সায়েন্টিফিক বিভিন্ন থিওরি আলোচনা করার জন্য ওখানে এই অবাস্তব সংখ্যাগুলো আলোচনা করা হয় বা অবাস্তব সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে যেটা করি, আমরা সাধারণত গণিত করতে গেলে আমরা সবাই একটা কথা বলি, কমন একটা কথা। সেই কথাটা কি বলি? আমরা গণিত না বলে আমরা বলি কি? অঙ্ক। হ্যাঁ, অঙ্ক বলি, তাই না? কিন্তু এই অঙ্ক বানানটা অনেকে ভুল লেখে। আমাদের বাংলাদেশের 99% মানুষ বা 99.99% মানুষ অঙ্ক বানানটা এভাবে লিখে। এটা কিন্তু ভুল। আমাদের সঠিক বানান হচ্ছে এটা, ক দিয়ে লিখতে হবে, অঙ্ক না। আর আমরা যদি কোনো এই সংখ্যা রিলেটেড কোনো সমস্যার সমাধান, সমস্যা আমাদের সামনে আসে, তখন সেটাকে বলা হয় গণিত। ওকে। তো আমাদের গণিত বোঝার আগে, বাস্তব সংখ্যা বোঝার আগে আমাদের অঙ্ক বুঝতে হবে। ইংরেজিতে অঙ্কটাকে বলা হয় ডিজিট। ওকে। যেমন মনে করো, আমরা অনেক সময় বলি যে তোমার কেমন চাকরি করার ইচ্ছা। হ্যাঁ, তো 6 ডিজিট বলি না আমরা, 6 ডিজিট বেতনের চাকরি। তো 6 ডিজিট বেতন মানে বুঝো, মনে করো 100 টাকা হচ্ছে 3 ডিজিট, 1000 টাকা হচ্ছে 4 ডিজিট। হ্যাঁ, 10,000 টাকা হচ্ছে কত? 5 ডিজিট। 1 লাখ টাকা হচ্ছে 6 ডিজিট। বুঝে গেছে? তাহলে দেখো তো, এখন 1 লাখ টাকার বেতনের চাকরি কয়জনে বাংলাদেশে করে? হ্যাঁ, আমাদের 6 ডিজিট বেতন হলে মোটামুটি আমাদের বর্তমান দেশের পার্সপেক্টিভে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু 5 ডিজিটও খারাপ না। ওকে। তো তোমাদের স্যার বিসিএস ক্যাডার হিসেবে 5 ডিজিটের করে, চাকরি করতেছে। কিন্তু ভারতে বা পাকিস্তান বা অন্যান্য দেশে কিন্তু একজন বিসিএস ক্যাডার 6 ডিজিটের বেতন পায়। তো বাংলাদেশ গভর্নমেন্টও চেষ্টা করছিল একটা 6 ডিজিট বেতন দেওয়ার জন্য, কিন্তু সেটা তো পারে নাই। তো যাই হোক, আমাদের ওইটা আলোচনা না করলেও, এখন না হলেও ভবিষ্যতে কিন্তু হবে। তা একটা গভর্নমেন্ট জব তোমাদের জন্য কত বেনিফিশিয়ারি হতে পারে! তুমি একটা চাকরি পাওয়া মানে তোমার 30 বছর একদম নিশ্চিত জীবন। একটা সরকারি চাকরি মানে কি, 30 বছরের একটা নিশ্চিত জীবন, বেতন, বোনাস, ভাতা সব পাচ্ছ। এরপর আবার আরেকটা কি সুবিধা, মরার আগ পর্যন্ত, রিটায়ারমেন্টে যাওয়ার পরে মরার আগ পর্যন্ত তুমি একটা পেনশন সুবিধা পাবা। তোমার পরে তোমার হাজবেন্ড অথবা তোমার স্ত্রী কি সেই সুবিধাটা পাবে। এরপরে তোমার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থেকে থাকে, সেও কিন্তু এই সুবিধাটা পাবে। তুমি দেখো তো, বেসরকারি চাকরি থেকে এই সুবিধাগুলো আছে। বেসরকারি চাকরিতে তুমি আজকে অসুস্থ, কালকে অফিসে যেতে পারতেছো না, পরশুদিন তোমার চাকরি নেই। ওকে, তুমি মরে গেছো না কি করছো, এগুলো কিচ্ছু দেখে না। অথচ সরকারি চাকরিতে তুমি মারা যাওয়ার পরেও 30,000 টাকা একটা কি পাবা, একটা বিশেষ ফ্যাসিলিটিস পাবা, যেটা তোমাকে একটা আলাদা সম্মান দিবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সরকারি চাকরির, যে সরকারি চাকরিতে তোমার একটা আরাম আছে, বেসরকারি চাকরিতে সেই আরামটা নাই। ওকে। তুমি মনে করো স্যুট বুট পরে থাকা অনেক দামি জিনিস, কিন্তু সেটা পরে সবসময় বেশিক্ষণ থাকা যায় না। দিন শেষে মানুষ কিন্তু কমফোর্টেবল জিনিসটাই পরে, একটা নর্মাল প্যান্ট, একটা নর্মাল শার্ট। হ্যাঁ, একটা সুতি কাপড়ের জামা, এটাই কিন্তু সারাদিন আরাম দেয় বেশি। তো এই জন্য মনে রাখবে যে সরকারি চাকরিতে আরামটা বেশি। ওকে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, তোমার সিকিউরিটি সবচেয়ে বেশি। বেসরকারি চাকরিতে বেতন অনেক, ইয়াও অনেক, কিন্তু সিকিউরিটি একদমই কি নাই। এই জন্য আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে
তুমি একটা সরকারি চাকরি জোগাড় করতে পারলে অনেক বেশি সেফ থাকবা। তো দিন শেষে হয় কি, সরকারি চাকরিকে কারা গালি দেয়? যারা অনেক চেষ্টা করে সরকারি চাকরি পায় নাই, তারাই দিন শেষে সরকারি চাকরিজীবীদেরকে কি করে? গালি দেয়। ওদের কথা ভিন্ন। তো আমরা আসো, আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেহেতু মামা চাচা নাই, আমাদের যেহেতু আহ ইয়াও নাই, ব্যবসা করারও টাকা নাই বা ইয়াও নাই, হ্যাঁ, আমাদের পড়াশোনা করে একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে। তুমি যদি মনে করো যে কি, তুমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটা সরকারি চাকরি পাবা, তাহলে তুমি ওভাবেই পাবা। আর তুমি যদি মনে করো যে না, লবিং ছাড়া চাকরি হবে না, তাহলে জীবনেও লবিং ছাড়া চাকরি পাবে না। তো যেটা বলছিলাম, আমাদের অঙ্ক অঙ্ক আলোচনা করতে গেলে, অঙ্ক ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ডিজিট। আমরা যে বিভিন্ন হিসাব নিসাব গণনা করার জন্য যে সকল প্রতীক, খেয়াল করো, যে সকল প্রতীক আমরা ব্যবহার করি বা চিহ্ন ব্যবহার করি, হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে যে কি, অঙ্ক। যেমন ধরো, আমরা বাংলায় লিখি কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রতীক, বাংলায় সংখ্যার অঙ্কের প্রতীক, ঠিক আছে। ইংরেজিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যেমন রোমান হরফে যদি হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপরে আরো কিছু ইয়াতে আছে। তাহলে দেখো, বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট, এত বেশি ডিস্টার্ব করে বিদ্যুৎ। ওকে। তো এই যে প্রতীকগুলো, এগুলো হচ্ছে যে কি, প্রত্যেকটা এক একটা অঙ্ক, ঠিক আছে, এক একটা কি, অঙ্ক। তাহলে আমাদের এই যে আমরা যে বিভিন্ন ইয়াগুলো ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতেছি, সেগুলোকে বলা হচ্ছে যে কি, অঙ্ক। তো আমরা অঙ্ক বলতে কি বুঝবো এখন থেকে, ধারণাটা আমরা আশা করি ভুল ভেঙেছে। ওকে। এখন অঙ্ক দুই ধরনের আছে। একটা হচ্ছে যে, দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে যে সার্থক, হ্যাঁ, আর একটা হচ্ছে যে কি, সহায়ক। একটা হচ্ছে সার্থক আর একটা কি, সহায়ক। সার্থক অঙ্ক কোনগুলা? এই যে শূন্যবাদে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে সবগুলো সার্থক অঙ্ক। ওকে। আবার সহায়ক হচ্ছে কোনটা? এই শূন্য, যে শূন্যটা আছে, সেটাকে বলা হয় কি, সহায়ক। আর এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো যা আছে, এগুলো সবগুলো হচ্ছে কি, সার্থক অঙ্ক। তো এই যে এই অঙ্কগুলো দ্বারা, দেখো কেন এটাকে সহায়ক বলতেছে, এ নিজে কিন্তু কোনো ইয়া প্রকাশ করতে পারে না সংখ্যা হিসেবে, কিন্তু এটা একটা সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারে। এই অঙ্কগুলো যখন কোনো পরিমাণ বুঝাবে, তখন সেটা কি হবে, অঙ্ক হবে, এই অঙ্কটা বা ডিজিটটা কিসে পরিণত হবে, সংখ্যায় পরিণত হবে। ওকে। আর এই যে এক বা একাধিক বা অনেকগুলো ইয়া মিলে একটা নতুন সংখ্যা তৈরি করে। বুঝা গেছে? তাহলে এই যে বাস্তব সংখ্যাকে আমরা আসলে, বাস্তব সংখ্যার অন্যতম একটা বিষয় হচ্ছে যে ডিজিট, সে ডিজিটটা আশা করি আমরা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব সংখ্যা কি। সংখ্যা, সংখ্যা হচ্ছে যে কোনো পরিমাণ বোঝানোর জন্য আমরা যে এক বা একাধিক যে চিহ্ন বা ডিজিট গুলো ব্যবহার করি, সেগুলোকে বলা হয় কি, সংখ্যা। যেমন মনে করো 30, হ্যাঁ, আমি মনে করো 100 বললাম, 111 বললাম, 1 লাখ বললাম, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কি, এক একটা 7,000, 100, 7,000, এগুলো সবগুলো আবার 1, 3, 5, 8, এগুলো এক একটা প্রত্যেকটাই কি, সংখ্যা। ওকে। তা আমরা আমাদের এই, আমরা এখানে পরিমাপ বোঝানোর জন্য সাধারণত এগুলোর সাথে আবার কিছু একক জুড়ে দেই। যেমন ধরো হয়তোবা আমি বললাম 10 টাকা, আবার বললাম 10 গজ, আবার হয়তোবা বললাম যে কি, 10 মিটার, হ্যাঁ, 10 সেন্টিমিটার, এরকম করে নানা ধরনের একক আমরা এরপরে কি বুঝিয়ে এক একটা এক এক ধরনের বিভিন্ন কিছু বুঝাই। তো বাংলা ভাষায় সংখ্যা প্রকাশক এই যে গাণিতিক কিছু শব্দ আছে, এটা তোমরা অনেকে ছোট থাকতে শিখেছো, হ্যাঁ, মনে আছে? একক, দশক, শতক, ওকে,
একক, দশক, শতক, সহস্র, তারপর কি একক, দশক, শতক, হাজার বা সহস্র, তারপর হচ্ছে যে কি অযুত, লক্ষ, নিযুত, তারপর হচ্ছে কোটি, তাই না? একক, দশক, শতক, হাজার, এভাবে কি অনেকগুলো বিষয় আসে। এক মিনিট, একটু স্যার ফোন দিছে। ওকে, তাহলে আমরা আহ, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই যে এই একক, দশক, শতক, হাজার, এইভাবে আমরা এক এক বিভিন্ন সংখ্যা, তোমাকে এখন যদি প্রশ্ন করে যে 3 অঙ্কের বৃহত্তম আহ, সংখ্যা কি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে সর্বোচ্চ, এই যে এটা 999, এখানে 3টা অঙ্ক। আবার 4 অঙ্কের সর্বনিম্ন বা বা ক্ষুদ্রতম সংখ্যা কি 4 অঙ্কের, তাহলে এটা হবে কি 1000, 1000 থেকে শুরু। ওকে, এভাবে করে আবার যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে 9999। আমরা এরকম অঙ্ক 5, 6, 7-এ পড়ছিলাম কিনা মনে আছে? দেখো এগুলো কিন্তু পরীক্ষার চাকরি পরীক্ষাতে ঘুরে ফিরে বারবার আসে। তাই এবার আবার দেখো ইংরেজিতে আমরা আবার এখন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, হ্যাঁ এরকম অনেক সংখ্যা আমরা এখন প্রকাশ করতেছি, তাই না? আগে এক সময় ছিল মিলিয়নিয়ার, মিলিয়ন, যেমন ধরো এখন ফেসবুকে অমুকের 1 মিলিয়ন, 2 মিলিয়ন ফলোয়ার হয়েছে। তারপর আসলো যে কি বিলিয়ন, হ্যাঁ বিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, 10 মিলিয়নে 1 বিলিয়ন, হ্যাঁ এরপরে আসতেছে কি ট্রিলিয়ন, আবার 10 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ঠিক আছে, এই যে ট্রিলিয়ন, এই সংখ্যাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। বলো তো পৃথিবীর একমাত্র ট্রিলিয়নিয়ার কে? দেখি বলো তো পৃথিবীর একমাত্র ট্রিলিয়নিয়ার কে? ওকে, দেখি যারা যারা জানো। দেখি কমেন্টে জানাও দেখি, পৃথিবীর একমাত্র ট্রিলিয়নিয়ার কে? ওকে, তো যারা জানো না তাদেরকে বলে দিই, ইলন মার্কস হচ্ছে পৃথিবীর প্রথম এবং একমাত্র ট্রিলিয়নিয়ার। ওকে, তো আমাদের বাস্তব সংখ্যা আমরা এগুলো বুঝলাম, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। আমরা এখন বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যার কিছু পার্থক্য আলোচনা করব। ওকে, বাস্তব সংখ্যা বা অবাস্তব সংখ্যার কিছু আলোচনা, যে যে সংখ্যার বর্গমূল করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। যেমন ধরো 4, 4 তুমি বর্গমূল করতে পারবে, হ্যাঁ বর্গমূল হচ্ছে 2। বা 144, 144-এ বর্গমূল করতে পারবে 12। ওকে, বা মনে করো অন্য একটা সংখ্যা তুমি ইয়া করলা, যেটা দশমিক চলে আসবে, হ্যাঁ এরকম বর্গ করলে সেখানে কি দশমিক চলে আসতে পারে, তখন সেটাকে বলা হবে কি বাস্তব সংখ্যা। আর যেটার বর্গমূল করা যায় না, হ্যাঁ মনে করো তুমি এখন 0/1, হ্যাঁ 0/1, 0-কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে না, তখন সেটা কি হয়ে যাবে, বর্গমূল করা যাবে না, বা তখন সেটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা।
কোন একটা বাস্তব রাশির সাথে একটা অবাস্তব রাশি যদি যুক্ত হয়, হ্যাঁ, মনে করে এই যে 0/1 মানে কি, 0/1 সমান সমান হচ্ছে ইনফিনিট মানে অসীম, 0/1 মানে হচ্ছে ইনফিনিট, সরি সরি 0/1 না, এটা 0/1 না, 0/1 না, এটা হবে 1/0। ওকে, 1/0 হবে দেখি, সেটা হচ্ছে ইনফিনিট। এখন ইনফিনিটের সাথে যদি আমি মনে করো 10 গুণ করলাম, তাহলে সেটার আনসারে কি হয়ে যাবে, ইনফিনিট হয়ে যাবে বা অসীম। ইনফিনিট মানে কি, অসীম। বুঝা গেছে? তো এখন এই যে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমাদের আমাদের প্রায় সময় চাকরির পরীক্ষায় এখন একটা প্রশ্ন আসে যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো আমাদের মূলদ সংখ্যা কি, যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করা যায়, হ্যাঁ, সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। মনে করো এ একটা স্বাভাবিক সংখ্যা, বি একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি এটা দ্বারা একটা ভগ্নাংশ তৈরি করলাম a/b, তাহলে a/b হচ্ছে যে কি, একটা মূলদ সংখ্যা। মনে করো আমি 5/3 এভাবে লিখলাম, তাহলে 5/3 একটা কি হবে, মূলদ সংখ্যা হবে। ওকে, আবার প্রত্যেকটা পূর্ণ সংখ্যা একটা কি, মূলদ সংখ্যা। মনে করো আমি 5 বললাম, 100 বললাম, হ্যাঁ, বা 10,000 বললাম, হ্যাঁ, অথবা মনে করো আমি এই যে এটা লিখলাম, 4টা 4 লিখলাম, হ্যাঁ, সেটাও কি একটা মূলদ সংখ্যা হবে। তাহলে আমাদের এই যে এভাবে মূলদ সংখ্যাগুলো বুঝে নিতে হবে। তো প্রত্যেকটা মূলদ সংখ্যা, প্রত্যেক পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা, প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচে কি একটা এক থাকে ভগ্নাংশ। ঠিক আছে, একটা কি থাকে, এক থাকে। যে কোনো একটা কিছুকে ইয়ে করতে হলে সেটাকে বলা হয় যে কি, পূর্ণ সংখ্যার নিচে একটা কি থাকে, এক থাকে। ওকে, তারপর মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা কোনোভাবে পৌনঃপুনিক হয়েও কি হবে, শেষ হবে। খেয়াল করো, মূলদ সংখ্যার পৌনঃপুনিক, আমরা পৌনঃপুনিক কিরকম, যেমন পৌনঃপুনিক হচ্ছে যে আমরা অনেক সময় এমন একটা সংখ্যাকে মনে করো, 100কে যদি আমি 100কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, ওকে, তাহলে 100, তাহলে তিন, তিন তিরিক্ষা 9, 10 নামলো, আবার 3 তিরিক্ষা 9। ওকে, তাহলে আমার এখানে 1 নামলো, তো দশমিক দিয়ে আমি এখানে 0 দিলাম, আবার 3 তিরিক্ষা 9, তাহলে 1। ঠিক আছে, আবার আমি দশমিকের কারণে 0 বসলে, আবার এভাবে করতে থাকলে 3.3333 চলতেই থাকবে। ওকে, তাহলে এটা এখানে কি, পৌনঃপুনিক। আমরা অনেক সময় এখানে এইভাবে পৌনঃপুনিক দিয়ে দিই, বারবার ইয়ে হবে। তো পৌনঃপুনিক হলেও এটা কি হবে না, শেষ হবে না। তাহলে এটা আমার এই যে ফ্র্যাকশনটা যেটা আসছে, সেটা কি হবে না, মূলদ সংখ্যা হবে না। কিন্তু আমার অন্য কোনো ইয়ে হলে পৌনঃপুনিক হয়েও কি হবে, শেষ হবে। তারপর দেখো, শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হলে মূলদ সংখ্যা। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ, আমরা এখন একটা জিনিস দেখি, প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ তো আমরা কি জিনিস শিখলাম, তাই না? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মানে আমরা যদি এই যে মনে করো 5 7/5, এই উপরেরটাকে বলা হচ্ছে যে কি, হর, এবং নিচেরটাকে বলা হয় লব। উপরেরটা যদি থেকে যদি নিচেরটা কি হয়, ছোট বড় হয়, তাহলে এটা হবে যে কি, তাহলে এটা ডেফিনেটলি এটা কি ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর অপ্রকৃত কোনটা হবে, অপ্রকৃত হবে, ধরো এটাই উল্টে গেল, অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ 7/5, উপরেরটা বড়, নিচেরটা লব। আমার এখানে এটা হর বড়, আমাদের লব ছোট, এরকম যদি হয়, তখন সেটা হবে কি, অপ্রকৃত ভগ্নাংশ। তো শূন্য, আমাদের শূন্য হচ্ছে যে একটা মূলদ সংখ্যা। তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, 5 6 7 8 9 10 11 12 কোটি, এবং কোটি তমুক কোটি বিলিয়ন ট্রিলিয়ন, এগুলো যা আছে সবগুলো হচ্ছে দেখি স্বাভাবিক সংখ্যা। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোও কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো সবগুলোই আমার মূলদ। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, শূন্য, যে কোনো স্বাভাবিক সংখ্যা হচ্ছে দেখি মূলদ। এখন দেখো, পূর্ণ বর্গ নয় এমন কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেটা অমূলদ। মনে করো 32, এটাকে যদি আমি রুট করি, রুট করার পর যে উত্তরটা আসবে সেটা হবে আমার কি, অমূলদ। 32 সংখ্যাটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে রুট করলে যে উত্তরটা আসবে সেটা আমার কি,
অমূলদ হবে। ওকে, তো আমরা যখন মনে রাখবো যে দশমিক যদি সসীম হয়, এটা পাশে লিখে রাখতে পারো। হ্যাঁ, দশমিক যদি, ওকে, দশমিক যদি সসীম, সসীম মানে কি, দশমিক একটা নির্দিষ্ট অংশে গিয়ে থেমে যাবে। ওকে, একটা নির্দিষ্ট সসীম হলে, দশমিক সসীম হলে মূলদ। আর দশমিক যদি অসীম হয়, হ্যাঁ, তাহলে এটা কি হবে, অমূলদ হবে। ওকে, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। ওকে, সোজা হিসাব ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। তোমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, এগুলো একদম খুব ভালো করে শিখে নিবা। বুঝে গেছে? কারণ কি, আমার এগুলো পরীক্ষাতে প্রায় সময় আসে, প্রায় সময় এগুলো পরীক্ষাতে ইয়েতে আসে। তোমার দেখো 1 থেকে 100 পর্যন্ত, যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে, যেমন 2, 3, 5, 7। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি আছে, 20 পর্যন্ত এগুলো আছে যে কি, 11, 13, 17, ঠিক আছে, 19, 11, 13, 17, 19, এগুলো হচ্ছে যে আমার 11 থেকে 20। তারপর হচ্ছে যে 21 থেকে 30, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, একটু চিন্তা করো তো। 21 থেকে 30 মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দেখি 21, 22, 23 এবং 29। তারপর 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, 41 নিজে, তারপর 43, তারপর হচ্ছে কি 47। ওকে, তারপর হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, এখানে হচ্ছে 53 এবং আরেকটা হচ্ছে 53 এবং 67, সরি, 53 এবং 57। হ্যাঁ, 7 8 56, 57, হ্যাঁ, 53 এবং 57, 53, না না না, 57 না, 53 এবং 59। 53, 59 হচ্ছে দেখি 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা। এগুলো খাতায় লিখো, এগুলো তোমাদের বইতে হয়তো বা নাই, এগুলো নিয়ে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, তারপর হচ্ছে 60-এর পরে 61 থেকে 70, 61 থেকে 70 পর্যন্ত কি আছে, 61 থেকে 70 পর্যন্ত আছে তোমার 61 এবং কি 67। তারপর 71 থেকে 80, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে, 71, 71, 73 এবং তারপর 81 থেকে 90, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, 83 এবং 89। এবং 90 থেকে, সরি, 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে শুধু একটাই, 97। তা আমাদের এভাবে মনে থাকবে না। আমরা এখানে দেখো তো, এখানে কয়টা সংখ্যা আছে, 4টা, এখানে আছে 4টা, এখানে আছে 4টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। হ্যাঁ, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানেও 2টা এবং এখানে একটা। তাহলে আমরা এভাবে একটা সংখ্যা, এভাবে আমরা মনে রাখতে পারবো না। আমরা একটা সহজে যদি মোবাইল নাম্বারের মতো মনে রাখতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। যেমন 4422, ঠিক আছে, 322 321, 4422 322 321, মানে 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত 4টা। হ্যাঁ, এভাবে করে আমরা একদম মুখস্থ করে ফেলবো, 4422 322 321, 4422 322 321। এটা যদি মনে রাখতে পারো, খুব সহজেই কি অনেকগুলো মৌলিক সংখ্যা তোমরা বের করে ফেলতে পারবে। বুঝে গেছে? যেমন তোমাদের হয়তোবা বলবে যে কি, এক থেকে, তোমাদের হয়তোবা প্রশ্ন করলো, দেখি তাহলে তোমরা প্রশ্ন উত্তর দাও। এক থেকে এক থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা
কয়টা? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তাহলে দেখো, 1 থেকে 10 পর্যন্ত 4টা, 10 থেকে 20 পর্যন্ত 4টা, 20 থেকে 30 পর্যন্ত 2টা। তাহলে 4 4 8 আর 2 কত? 10টি অ্যান্সার। তোমার পরীক্ষার হলে সবসময় মনে রাখবে যে চাকরির পরীক্ষার হলে টাইম একটা বিশাল ফ্যাক্টর। হুম। তুমি অল্প সময় অনেকগুলো আনসার করতে হবে। যত বেশি আনসার করবা, তত বেশি তুমি কি পরীক্ষায় নাম্বার বেশি পাবে। তো পরীক্ষার হলে খুব অল্প সময় এই বেসিক জিনিসগুলো ঘুরে ফিরে বারবার কি করে, প্রশ্ন করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা তোমার চিন্তা ভাবনা, এগুলো অনেকে ইয়েই করে ফেলে, ভুলেই যায় একদম। তো এই জন্য এই জিনিসগুলো জানা থাকলে খুব সহজে তুমি পরীক্ষার হলে অনেকগুলো অ্যান্সার করতে পারবে। বুঝে গেছে? ওকে। আমরা এখন গেল আমাদের আমরা এখন যে জিনিসটা বেসিক বাস্তব সংখ্যার ইয়েতে আলোচনা করব, বর্গ এবং বর্গমূল। আমরা তো বর্গ মানে বুঝি, বর্গ মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায়। যেমন 2কে যদি 2 দিয়ে গুণ করি পাই 4, 4কে যদি 4 দিয়ে গুণ করি পাই 16। হ্যাঁ, 4কে গুণ করলে পাই 16। এভাবে 5কে 5 দিয়ে গুণ করলে পাই 25। ওকে। এভাবে 6 6 7 7 8 8 9 9 10 10, 10 10 100 আমরা সবাই জানি। কিন্তু 11 × 11 121। হ্যাঁ, 12 × 12 144। 13 × 13 169। ওকে। এভাবে করে তোমাদের এক থেকে 1 থেকে 25 পর্যন্ত এটা একদম ভালো করে মুখস্থ করে ফেলবে। 1 থেকে 25-এর বর্গ। ওকে। যেমন 25 25 কত? 25 × 25 সমান সমান 625। এখন তোমরা বলতে পারো, স্যার এগুলো তো আমরা খুব সহজে পরীক্ষা হলে বের করতে পারবো। না ভাই, তখন তোমার 1 সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। বুঝে গেছে? একটা সেকেন্ডও তখন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই জন্য পরীক্ষার হলের জন্য ওয়েট করিও না। এই জন্য আগে থেকে তুমি কি এগুলো মুখস্থ করে ফেললে তুমি সহজে কি পরীক্ষার হলে নাম্বারগুলো বের করে ফেলতে পারবে। অনেক সময় তোমার বাঁচবে। 1 সেকেন্ড বাঁচাতে পারলো সেটা তোমার অনেক বেশি বেনিফিট দিবে। এখন আসো আমরা আলোচনা করব বর্গমূল নিয়ে। এগুলো আমরা মনে হয় যা সম্ভব 6 7-এ পড়ছিলাম। বর্গমূল কি? মনে করে একটা সংখ্যা দেয়া আছে, সেই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। হ্যাঁ, মানে ওই সংখ্যাটাকে কত দিয়ে গুণ দিলে ওই সংখ্যাটা আসে, সেটা হচ্ছে তার বর্গমূল। ধরো আমার 625-এর বর্গমূল বের করতে হবে। এটা এখন আমি দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমটা হচ্ছে কি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে? এই যেভাবে প্রথমে সংখ্যাটার উপরে ডান দিক থেকে 2 ঘর 2 ঘর করে আসতে হবে, 2 ঘর করে লাস্টে যেটা একটা থাকবে সেই একটার উপর একটা দিতে হবে। ওকে। তাহলে আমি 625-এর বর্গমূল বের করব ভাগ প্রক্রিয়াতে। আমি ভাগ প্রক্রিয়া, তাহলে 6-এর ভিতরে আমার বর্গমূল আছে এরকম কোন সংখ্যাটা আছে এটা বের করব। 1 1 1, 2 2 × 4, 3 তিরিক্ষা 9। 3 তিরিক্ষা 9 দিলে 6 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তখন আমি কি করব? তাহলে এই যে 2 2 × 4 বসাবো। তো 6 থেকে 4 গেলে থাকে 2। আর এই যে 25 বরাবর 25 বসবে। কিন্তু আমরা এমনিতে ভাগ প্রক্রিয়াতে কি হয়, একটা বসে। কিন্তু এখানে আমার এই যে উপরে 2টা দিছি না, আমি দুইটাকে একটা বন্ধনীর মধ্যে নিয়ে আসছি না, এই দোনোটাই নামবে এখন। এখন আমি কি করব, এই যে যে 2টা পাইছি না, এই 2কে আমি 2 দিয়ে পাবো, বা এখানে যেটা পাবো সেটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 2 কত হয়? 4। 2 2 কত হয়? 4। 4-এর পরে এই জায়গায় আমি একটা সংখ্যার জায়গা খালি রাখবো। এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাইতে হবে 4-এর পরে, যেটা বসালে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এই 225 আসবে। মনে করো আমি 4-এর পরে 1 বসালাম। তাহলে 1 দিয়ে যদি আমি গুণ করি 41 একে 41 বসে। 4-এর পরে আমি 2 বসালাম, 2 দিয়ে গুণ করলে হয় 84। 4-এর পরে 3 বসালাম। হ্যাঁ, 3 দিয়ে গুণ করলে হয় 129। 4-এর পরে আমি 4 বসালাম, 4 দিয়ে গুণ করলে হয় 176। 4-এর পরে আমি 5 বসালাম, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 হাতে আমার 2, 4 5 20, আর 2 25, 225। তাহলে এই যে এটা দিলে আমার পারফেক্ট 225 হচ্ছে। তাহলে আমার এখানে এটা 5 বসবে। বুঝা গেছে? এই 5টা এখানে বসবে, এখানে 225 বসবে। এই 5টা তারপর আমি এই জায়গাতে বসাবো। তাহলে এটা বসানোর পরে আমার যখন 0 আসবে তখন আমার কি বর্গমূল বের হয়ে গেল। বর্গমূল কোনটা হবে? এই যে এইটা। এই যে এখানে আমি যেটা বের করছি এটা হচ্ছে কি আমার অ্যান্সার। বুঝে গেছে? মনে পড়ছে? আমরা যা সম্ভব 5 6-এ এই অঙ্কটা এভাবে করেছিলাম।
দেখো চাকরির পরীক্ষাতে এগুলোই পরীক্ষাতে আসবে, তোমার কোনো খুব এই যে বড় বড় কোনো প্রশ্ন দিবে না, তোমাদেরকে আমি একদম সলিউশনের ইয়ে দিব। অনেক চাকরি পরীক্ষাতে এগুলো এসেছে। ওকে, তো এটা গেল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কি বর্গমূল নির্ণয় করা। এখন আসো, আরেকটা আছে 625-কে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে কি করব, লসাগু পদ্ধতির মাধ্যমে ভাগ প্রক্রিয়া বা উৎপাদক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি আহ, এটাকে তার ইয়েটা বের করব। উৎপাদক মানে কি, এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায়, হ্যাঁ গুণ করলে এটা আসে। ওকে, একদম বিশ্লিষ্ট রূপে ভাগ করতে করতে কতগুলো সংখ্যা গুণ করলে এটা আসতে পারে, সেই সংখ্যাগুলো আমি বের করব। প্রথমে দেখো লসাগু প্রক্রিয়া, আমরা যদি লসাগু বের করি না এভাবে, ওরকম আর কি। তাহলে আমি 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না। আমার এই যে দেখো লসাগু গসাগু করার জন্য আমাকে কিন্তু কিছু গুণের জিনিস জানা থাকতে হবে। তা আমি ওটাতে পরে যাচ্ছি, আমি আগে এখানে দেখি। আমার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 625, 3 4, 3, 3-এও যাবে না, 4-ও যাবে না, তাহলে আমি 5 দিয়ে দিলাম। তাহলে আমার 5 দিয়ে 625-কে ভাগ করলে কত আসে? 5 দিয়ে 625-কে ভাগ করো, 5 একে 5, 125, 5 25 কত? 5 একে 5, 5 5, তাহলে আমার এই 6 থেকে 5 বসছে, এখানে 1 নামছে, তাহলে এখানে নামলো 2। তাহলে 5 দুগুণে 10, এই 2 নামলে 5, 5 5 25, তাহলে অ্যান্সার হচ্ছে 125। তাহলে আমি এই যে এখানে 125 বসাবো। এখন আবার তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে আবার যায়। 5 দিয়ে 125-কে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 5 25, 125। আবার করলে হবে কত? আবার 25-কে 5 দিয়ে ভাগ দেয়, 5 5 25। এরপরে আর কিন্তু যায় না, এরপরে 1 চলে আসে, তাই না? এরপরে ভাগ করলে যতক্ষণ 1 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি, বা সর্বনিম্ন এটা না আসবে তো এটা আমাকে লিখতে হবে। তাহলে আমার এই 625-এর উৎপাদকগুলো কি কি? 5 গুণ 5 গুণ 5 গুণ 5, ওকে, গুণ 1। তা আমার এই যে এখানে লসাগু করতে হবে, তখন আমাকে করতে হবে কি, এই দুইটা থেকে একটা নিতে হবে। মিল যেগুলো আছে সেগুলো দুইটা থেকে একটা নিতে হবে, আর বেমিল গুলো যেটা আছে সেটা সবগুলো নিতে হবে। তো দুইটা 5 থেকে নিলাম 5, একটা 5, আর এই দুইটা 5 থেকে নিলাম একটা 5, আর এই যে গুণ 1। তাহলে 5 5 25 গুণ 1 সমান সমান 25। এই হলো আমার ভাগ প্রক্রিয়ার উৎপাদক প্রক্রিয়ার মাধ্যমে কি করা, বর্গমূল নির্ণয় করা। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই উৎপাদক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভাগ নির্ণয় এই, বর্গমূল নির্ণয় করতে পারি। ওকে, তো আমার এখন আমরা তো গুণফল আমরা সবাই জানি। হ্যাঁ, গুণফল মানে আমরা সবাই জানি, গুণফল হচ্ছে যে গুণ্য গুণক গুণফল। মানে আমি একটা হচ্ছে গুণফলের সূত্র, গুণফলের সূত্র কি, গুণ্য গুণক গুণফল। আমি এখন এই 20-কে 5 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 100। তাহলে এই 20 হচ্ছে আমার গুণ্য, মানে যেটাকে গুণ করা হবে, গুণক মানে যেটা দ্বারা গুণ করা হবে, আর যেটা আসবে সেটা হচ্ছে আমার গুণফল। এটা নিয়ে আর তেমন কোনো ঝামেলা নাই। আমাদের আরেকটা ঝামেলা হচ্ছে যে ভাগ, ভাগ নির্ণয় করতে গেলে, ওকে, আমরা ভাগ নির্ণয় করতে গেলে অনেক সময় একটু কি করি, ঝামেলা পাকায় ফেলি। এখানে আমার মনে রাখতে হবে ভাজ্য ভাগ ভাজক সমান সমান ভাগফল। এটা মানে হচ্ছে যে দেখো, আমি যদি 100-কে, 5 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10, শূন্য, এই শূন্য নামতেছে, শূন্য দিয়ে গুণ দিলে আমার শূন্য বসে। তাহলে এই 20, তাহলে এই 5 হচ্ছে আমার ভাজক, মানে যাকে দিয়ে ভাগ করা হবে, আর 100 হচ্ছে কি ভাজ্য, মানে যাকে ভাগ করা হবে। এবং ফলে যে 20 আসছে উত্তর, সেটা হচ্ছে আমার ভাগফল। ওকে, এখন তাহলে দেখো, আমি যদি এই 5-কে যদি এই 20 দিয়ে গুণ করি, তাহলে আমার ভাজ্য আসতেছে, তাই না? তাই আমার এখানে একটা সূত্র এভাবে আসে, তখন আমরা লিখতে পারি যে কি, ভাজ্য গুণ, সরি, ভাজ্য গুণ, হ্যাঁ ভাগফল, ভাজ্য গুণ ভাগফল সমান সমান কি ভাজ্য, এভাবে আসে। ঠিক আছে, আবার ভাজক সমান সমান কি হবে, ভাজক সমান সমান হবে যেমন ভাজ্য ভাগ ভাগফল।
ওকে, ভাজক সমান সমান কি হবে? ভাজ্য ভাগ ভাগফল। এগুলো তোমার এমনিতে মনে রাখার সূত্র দরকার নাই, তোমরা এভাবে মনে রাখতে গেলে মাথা আউলাই যাবে। তোমরা শুধু এই যে যখনই তোমাকে প্রশ্নটা সামনে আসবে, হ্যাঁ, তখন তুমি এই যেভাবে একটা জিনিস দাঁড়া করাবা, দাঁড়া করাই ওখানে যেটাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে আমার ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করা হবে সে হচ্ছে ভাজক। তো আমার ভাগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ভাগফল। এই সিম্পল থিওরিটা মাথায় রাখতে পারলেই তোমার কি আর কোনো ঝামেলাতে যাইতে হবে না। আচ্ছা, এখন যদি ভাগশেষ থাকে, ভাগশেষ জিনিসটা কি? মনে করো আমি 165কে 165কে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে 8 2 গুণে 16, তো আমার 16 নামছে 5, তাহলে 2 2 গুণে 4, 1। তাহলে এই যে আমার একটা যেটা থেকে যাচ্ছে এটাকে বলা হয় ভাগশেষ। এটাকে বলা হচ্ছে দেখি ভাগশেষ। মানে আমার 82 × 2 যোগ 1 সমান সমান কি হবে? 165 হবে না? আমার যদি আমি 82 × 2 লিখি তাহলে কত হয়? 82 × 2 হইলে 82 × 2 হইলে 164। এটার সাথে যখন এক দিব, যোগ করব, এই যে ভাগশেষ এক যোগ করব, তখন আমার এই যে 165 আসবে। ওকে, এগুলো তোমরা খুব বেসিক জিনিস, এগুলো তোমরা খুব ছোট থেকে পড়ে আসছো, তাই আমি এগুলো আলোচনা করলাম। এখন তোমার এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আসে, একটু ঘুরায় ফিরায়, সেগুলো আমি কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো। ওকে, তোমার যেমন ধরো একটা প্রশ্ন আসছে যে মানে এখানে এই চ্যাপ্টার থেকে আসলে অনেকভাবে নানা ধরনের প্রশ্ন করা হয়। যেমন সহকারী থানা শিক্ষা অফিসারের একটা প্রশ্ন আসছে যে 0.04, হ্যাঁ, √0.04 সমান সমান কত, এটা মান বের করতে হবে। ওকে, তাহলে এটাকে ভাগ প্রক্রিয়া আমাদের বর্গমূল বের করতে হবে 0.04। তাহলে আমার যেহেতু এখানে 2.0 আছে, ওকে, আমার দুই ঘরের দিকে হিসাব করলে 2 2 গুণে 4, তাহলে আমার হিসাবে কি আসে? তাহলে আমার 0.2 দিতে হবে, যেহেতু দশমিক আছে এখানে প্রথমে দশমিক দিব। হ্যাঁ, তো 2 দিয়ে ইয়ে করলে 2 2 গুণে মানে 0.2 × 0.2 সমান সমান কত হয়? 4। কিন্তু দেখো এখানে এক ঘর এখানে এক ঘর, টোটাল 2 ঘর আগে আমার দশমিক বসবে। তো আমার এখানে দশমিক দিলাম, তো 2 ঘর তো নাই, আমার আসছে তো 4, ওই তখন এখানে একটা শূন্য দিতে হবে। বুঝে গেছে? এই কারণে আমার ভাগফল এটা এখানে কি, এটাই হবে অ্যান্সার। বুঝে গেছে? দেখো খুব সিম্পল একটা অঙ্ক, এক লাইনের ভিতরে অঙ্কটা শেষ হয়ে গেছে। কিন্তু অনেকে দশমিক দিয়ে দেওয়ার কারণে মাথা খারাপ হয়ে যাবে, বলবে যে 0.2 × 0.2 দিলে তো আমার 0.4 আসে। তাদের এই জিনিসটা মাথায় থাকে না, দশমিকের সাথে যখন দশমিক গুণ করব, টোটাল যে গুণগুলো করব, টোটাল কয়টা সংখ্যার আগে আমার ইয়া হবে সেটা আমার সেটা গুণফলের এখানে বসাতে হবে। যেমন আমি আরেকটা অঙ্ক দিয়ে বুঝাই। আমার মনে করে 1.5কে 0.2 দিয়ে গুণ করলাম। ওকে, 1.5কে 0.2 দিয়ে গুণ করলাম, সোজা হিসাব 15 2 গুণে 30 বসালাম আমি। কিন্তু দেখো এখানে এক ঘর এখানে এক ঘর, টোটাল 2 ঘর। আমার তাহলে দশমিক এই যে ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, এক ঘর 2 ঘর। ওকে, এই তারপর আমি দশমিক দিতে পারবো। কিন্তু মনে করো 100, হ্যাঁ, 100.10.05 ইন্টু, হ্যাঁ, 0.02 গুণ করলাম। ঠিক আছে, এটাকে গুণ করলাম, তাহলে দেখো আমার কত হচ্ছে? 1005 × 2 তো আমার কত হয়? 2010। এভাবে আসবে, ঠিক আছে, 2010। তো এখন আমি দশমিকটা কোথায় বসাবো? দেখো আমার এখানে 2 ঘর এখানে 2 ঘর, টোটাল 4 ঘর। তাহলে আমার এই যে টোটাল ডান দিক থেকে বাম দিকে 4 ঘর এসে আমার এই জায়গায় উত্তর বসবে, তাহলে 0.2010 এটা হবে আমার অ্যান্সার। ওকে, আবার দেখো এই বাস্তব সংখ্যা থেকে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করে। ক্রিটিক্যাল কোশ্চেন করে, এটা তোমরা হয়তো বা তোমরা বিভিন্ন টিউশন টিউশনি করাইতে গেলে ওখানে দেখছো। হ্যাঁ, যে সেটা বলছে যে কি, আহ, একটি সংখ্যা, প্রশ্নটা হচ্ছে এরকম, আমি বলতেছি, একটি সংখ্যা 470 থেকে যত বড়, 720 থেকে
তত ছোট। সংখ্যাটি কত? ওকে, বলছে দেখো আমাদের এরকম যখন বলে 470 থেকে তত বড়, 720 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা কত? তাহলে আমরা যদি এই জিনিসটাকে খুব সহজে কিভাবে বের করবো, 470 থেকে যত বড়, আবার 720 থেকে তত ছোট, যখন এরকম প্রশ্ন দিবে তখন জাস্ট এই দুইটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে আমার সহজে সেটা বের হয়ে যাবে। তাহলে আমার এখানে কত আসলো দেখো, এই 0, 7, 2, 9, 7, 4, 11 × 2, তাহলে আমার কত আসে 595। অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই যে এভাবে দেখো আমার এরকম করে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন মনে করো একটা জায়গায় হয়তো প্রশ্ন করলো তোমার কোনটা মৌলিক সংখ্যা, হ্যাঁ, কোনটা মৌলিক সংখ্যা, ওখানে অনেকগুলো ইয়ে দিছে, মনে করো 63, ওকে, 63, 72, 87, 81, এখানে ভিতর মৌলিক সংখ্যা কোনটা? দেখো তুমি আগে হিসাব করবা, 7 নং 63, 8 নং 72, হ্যাঁ, 9 নং 81, 87 তো কোনো সংখ্যা নাই, তাহলে দ্যাটস মিন উত্তর হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে 87। ওকে, অ্যান্সার হচ্ছে 87। ভেরি গুড। আচ্ছা, এখন আহ, আমরা তো এখানে অনেকগুলো বেসিক জিনিস আলোচনা করেছি, তাহলে আহ, আমাদের কি করতে হবে, লসাগু কষা বিভিন্ন ধরনের এখান থেকে মানে ভ্যারাইটি টাইপ প্রশ্ন আসে। যেমন ধরো আমার একটা গুণ অঙ্ক দিছে এরকম, গুণ অঙ্ক দিছে এরকম, আমি তোমাদেরকে দেখি উত্তরটা করো, 0.3 ইন্টু 30, 0.3 × 30 ভাগ 10, এটা সমান কত? 0.3 × 30 ভাগ 10 সমান কত? তাহলে দেখো আমাদের প্রথমে করতে হবে কি, আমাদের এখানে সূত্র কি, প্রথমে সূত্র হচ্ছে আমাকে ভাগ করে নিতে হবে, তাই না? আমার ভাগ করে নিতে হবে, 30 দিয়ে 10কে ভাগ করলে হয় কত, 3, আর 0.3, তো 3 × 3 = 9, যেহেতু দশমিক আছে, 0.9 হবে। অ্যান্সার কত হবে, 0.9। এভাবে দেখো অনেকগুলো প্রশ্ন আছে। তো আজকে কিছু বেসিক জিনিস আলোচনা করলাম আমরা। আগামীকালকে আজকে ক্লাসটা এখানে রাখতেছি আমি। আগামীকাল আমরা অন্যান্য কিছু বেসিক ইয়ে দিব, আমি তোমাদের একটা শীট দিয়ে দিব, ওই শীটটা থেকে আমরা কিছু বিভিন্ন জিনিস আলোচনা করব আর কি। ওকে, তো আজকে এতটুকুই, ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ কালকে রাত্রে আবার 9টায় দেখা হবে। কেমন?